কোন সাহসে আমার হাত ধরেছে তুমি? ভেঙচি কেটেছ কেন? আমার ইচ্ছে হয়েছে, কেটেছি, ব্যাস। আমারও ইচ্ছে হয়েছে, ধরেছি, ব্যাস। আইরিনের হাত তুলে তুষি ইচ্ছে করে কবজিতে আঙ্গুল দাবিয়ে দিল। ব্যথায় মুচড়ে উঠল মেয়েটা। লাগছে। কেন? এখন লাগছে না কেন? আমার পেছনে লাগার সময় এসব মনে ছিল না? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো তুষি। ভাইয়াকে একটু তোমার পক্ষ নিয়ে কথা বলেছে, সেজন্য এখন হাওয়ায় উঠছো, তাই না? উড়ছি তো। এই যে দেখো, আমার পিঠে কত সুন্দর দুটো ডানা। দেখতে পাচ্ছ না? পাবে কি করে? মনের মাঝে শয়তানি থাকলে এমন ভালো জিনিস দেখতে পাওয়া যায় না। হাত ছাড়ো আমার, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তুষি উৎসাহিত বলল। হোক খারাপ, আমিও খারাপ, তুমিও খারাপ, আর একটু খারাপ হলে দোষ কি? ও আরও ইচ্ছে করে বাঁধন শক্ত করল। ব্যথায় চোখ মুখ খিচে নিল আইরিন। পরপরই কটমটিয়ে বলল। তোমাকে আমি। মেয়েটা ওন হাত তুলো, সপাটে এক চর মারবে বলে চট করে ধরে রাখা হাতটা পিঠের সাথে মুচড়ে ধরল তুষি। এ ভুল করতে যেও না ডাইনি। সত্যি করে বলছি, একেবারে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। আইরিন আর্তনাদ করে উঠল। আ লাগছে আমার, ছাড়ো। কি ভেবেছিলে? তুষি দুর্বল মিনমিন করছে মানে গায়ে জোর নেই? এই হাত দিয়ে ছোটবেলায় ইট ভেঙেছি, পুকুর সাঁতরে মাছ ধরেছি, লোকের কাছে ঢিল মেরে ফল পেরেছি। আর তুমি এসেছো তোমার এই নেল পলিশ পরা হাত দিয়ে আমায় মারতে। ভেবেছিলাম বয়সে বড় দেখে সম্মান দেব, কিন্তু না। তুমি শালী সম্মানের যোগ্যও না। তুমি আমাকে গালি দিলে। দিলাম। বস্তিতে বড় হয়েছি তো, এর চেয়েও সুন্দর গালি জানি। ভদ্রতার দাম যখন দিচ্ছ না, শোনাবো সেসব। রেনুমা তখনই হাজির হলেন সেখানে। বসার ঘরের এই দৃশ্যে রমণীর মাথা চক্কর দিল। চেঁচিয়ে উঠলেন হতভম্ব দেয়। এ কি? এসব কি হচ্ছে? এই মেয়ে, ছাড়ো ওকে, ছাড়ো। তুষি এক কথায় ছেড়ে দিল। কাছে থেকে ছাড়া পাওয়া মুক্ত পাখির মতো ছটফট করে চড়ে এলো আইরিন। টলমলো চোখে বলল। মামি, আমার হাতটা বোধহয় ভেঙেই গেল। রেনুমা ছুটে এলেন। আইরিনকে আগলে ধমকে বললেন তুষি। তুমি তো আসলে একটা চূড়ান্ত অসভ্য মেয়ে। এভাবে কেউ মানুষের হাত মুচড়ে ধরে? আপা, আপা, দেখে যাও ডাকাত মেয়েটা কি করেছে, দেখে যাও। তনিমার সার শব্দ এলো না। তুষি বলল। মনে হয় ঘুমিয়ে গিয়েছে। আমি গিয়ে ডেকে আনবো? ফাজলামো করছো? খুব সাহস বেড়েছে দেখছি। সার্থকে বলছি, দাঁড়াও। তুষি হাসল। ভয় পেল না আজ। উল্টো বুক চিতিয়ে বলল। বলে দিন। বলে কি হবে? নালিশ করে বালিশ তো আর পাবেন না, কারণ উনি আমার হয়েই কথা বলবেন, আমি জানি। তারপর আইরিনের পানে ক্ষিপ্ত চোখে চাইল সে। মেয়েটা এখনো ফোপাচ্ছে, কবজি ডলছে সমানে। তুষি আঙ্গুল তুলে পড়ল। আমার পেছনে লাগতে এরা এমনই হবে। আপনাদের আদরের ভাগ্নিকে বলবেন এরপর থেকে যেন আমার সাথে বুঝে শুনে কথা বলে। রেনুমা তাজ্জব চোখে বললেন। কেন? তোমার সাথে বুঝে শুনে কথা বলতে হবে কেন? কোন হরিদাস পাল হে তুমি? তুষি মাথাটা ঝুঁকিয়ে আনলো অমনি। চুল ব্যাগ ব্রাশ করে বলল। আমি আমার স্বামীর বিয়ে করাবো, মিসেস ইয়াসির আবরার স্বার্থ। আমার স্বামী যদি শোনে না আপনারা আমার সাথে আবারও এরকম করেছেন, একেবারে কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যাবে। আসলে আমাকে অনেক ভালোবাসে তো, তাই কিছু বললে কেউ সেটা সহ্য করতে পারে না। সেই জন্যেই সাবধান। মাইন্ড ইওর ওন বিজনেস। তারপর এপাশ ফিরে বেনুনিটা সামনে থেকে পিঠের উপর ছুঁড়ে মারল তুষি। বেঞ্চি কেটে খুব দাপট নিয়ে ঘরে ঢুকে গেল। আইরিন রেহনুমার সব কথা শেষ। দুজনেই নির্বাক বনে মেয়েটাকে দেখে গেল শুধু। সকালের আলোটা সবে হাত পা মেলে চেয়েছে। ঘড়িতে সময়ের ঠিক নেই। তুষির ঘুম ভাঙল তখনই। হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে নামলো। একেবারে চোখ মুখ ধুয়ে যখন বসার ঘরে এলো, সব কিছু নিশ্চুপ তখনও। এমা, কেউ ওঠোনি? দেওয়ালের ঝোলানো বিশালাকার ঘড়িটাই চাইল ও। মাত্র 6টা বাজে। হাই হাই, জীবনে প্রথম এত ভোরে উঠল সে। তুষির ফুরফুরে মেজাজ মুহূর্তেই কেমন হাওয়া ছেড়ে দিল। কেউ ওঠেনি। ও একা একা কী করবে এখন? টিভি দেখবে? কিন্তু এই রিমোটের ও কিচ্ছু বোঝে না। বাইরে যাওয়ারও উপায় নেই। দরজাটা সারাক্ষণ লক করা থাকে। তখনই সিঁড়িতে পায়ের শব্দ পেল তুষি। তনিমা নামছেন। ওকে দেখেই অবাক হয়ে বলেন। ওমা তুষি, এত সকাল সকাল যে, কি ব্যাপার? ইয়ে, ঘুম ভেঙে গেল। গরমে বোধহয়, তাই না? কতবার যে মনে করলাম সার্থকে একটা ফ্যানের কথা বলবো। আচ্ছা নিচে নামুক, আজ বলবো। তুষি মাথা নাড়ল। তনিমা বলেন।
চা খাবে? না না, একা একা কি করবে তাহলে? ইউষাও তো ওঠেনি। যাও তবে, বাগান থেকে হেঁটে এসো, ভালো লাগবে। তুষি কণ্ঠে অবিশ্বাস আর আনন্দ একসাথে শোনালো। বাগানে যাব সত্যি? হ্যাঁ যাও, কিন্তু ভুলেও পালাতে যেও না আবার। তুষি উদ্বেগ নিয়ে বলেন। এ বাবা, না না, ওনাকে ছেড়ে আমি কোথাও যাব তনিমা দুই ভুরু ওচাতেই থতমত খেয়ে বলল। না। মানে বলতে চাচ্ছিলাম, এখান থেকে আমি কোথায় যাব? ভদ্রমহিলা ঠোঁট চেপে হাসলেন, আঁচল থেকে চাবির গোছাটা খুলে দিয়ে বলেন। এটা দিয়ে খুলবে, যাও। তুষি ভদ্রে নিয়ে চাবি হাতে নিল। এরপর এপাশ ফিরে চোখ খিচে জিভ কাটলো আস্তে। মুখ ফসকে কি একটা কথা বেরিয়ে গেছে। ইস, বাকি শুনি কিছু বোঝেননি। বাগানে লনের ডান দিকে তুষি আজ প্রথম এলো এখানে, এবং সেই সাথে আবিষ্কার করে ফেল এই জায়গা ওর স্বপ্নে দেখা পুরীর মতো সুন্দর। চারপাশে সব রং, সব সৌন্দর্য যেন হুড়মুড় করে দৃষ্টিতে ঝাঁপিয়ে পড়েছে। পায়ের নিচে নরম মাটির ঠিক এক টুকরো মেঘ, কত রঙের ফুল, হাওয়ার তালে পাপড়িগুলো দুলছে ওদের। তুষির টুকটুকে ঠোঁটজোড়া আপনা আপনি দুপাশে সরে গেল। বাগান তো নয়, যেন শান্তিনীর। ইস, বিটকেলটা ওই স্টোররুমে না দিয়ে ওকে এখানে শুতে দিলেও পারত। রোজ এক দফা রোদ আর বৃষ্টির সাথে সময় গুনত তুষি, ফুলের সাথে হাসত, বাতাসের মোহে উঠত। দেখ, তুষি হঠাৎ চোখ পড়ল অদূরে কাঠের দোলনা দেখে এক ছুটে চলে গেল সেখানে। স্ফূর্ত চিত্রে বসলো, তারপর এক পায়ে ভর দিয়ে ধাক্কা দিতেই দোলনা দুলে ওঠে, তার শীর্ণ শরীর সহ বাতাসে উড়ে বেড়ায়। তুষি আনন্দে খলবলিয়ে উঠল, খিলখিল এক হাসি কণ্ঠ ফুঁড়ে ছিটকে এসে লুটিয়ে পড়ল বাতাসে। ইয়াসিরের আজ থানায় যাওয়ার তাড়া নেই, তাও স্বভাবসুলভ নিয়মমাফিক সকাল সকালই উঠল সে। তনিমা এর মাঝে কফি দিয়ে গেলেন। ধোয়ায় ভর্তি মগ নিয়ে বারান্দার থাই গ্লাস সরিয়ে মাত্রই এসে দাঁড়িয়েছে সে। কোত্থেকে ভেসে আসা হাসির ঝঙ্কার শুনে মগে চুমুক দিতে গিয়েও থামল ইয়াসির, ঘাড় ফিরিয়ে চাইল ভালো করে। দোলনায় দুলতে থাকা হলুদ জামা পরা মেয়েটা ওর চেনা, তুষি। ইয়াসিরের কপাল বেঁকে গেল অমনি, বিড়বিড় করে বলল। এই ছোট বাইরে গেল কি করে? তুষি যখন ভুবন ভুলে তুলছিল, আচমকা দুটো হাত এসে কাঠটা ঠেলে দিল একটু। দোলনায় শিকল গায়ে জোর দেখতে হকচুকিয়ে ফিরল তুষি। সহসা চমৎকার করে হাসল অয়ন। গুড মর্নিং। অমনি এক লাফ দিয়ে উঠে দাঁড়ায় মেয়েটা। অয়ন ভুর উচালো। ভয় পেয়েছ? আপনি এখানে, মানে এত সকালে? তুষির মনে ভয়। দাদি বলেছে খুব সকাল আর সন্ধ্যায় জিন মানুষের লেবাস ধরে ঘোরাঘুরি করে, কোনোভাবে এটাও জিন না তো? অয়নের কণ্ঠ স্বাভাবিক, বলল। বাগানে আমি রোজ সকালেই আসি, আজকে ওখানে বসে পড়ছিলাম, তোমাকে দেখিয়ে উঠে আসা। হাত দিয়ে অদূরে চেয়ার টেবিল দেখালো সে। তারপর দুটো মোটা মোটা বই দেখে চোখ কপালে তুলল তুষি। বাবা, এরা সারাদিন পরে। নিশ্চিন্ত মেয়েটা মাথা নাড়ল এবার, হাসলো এতক্ষণে, বলল। ও, তাহলে চিন্তা নেই। তুষি বোকা বোকা হাসছে, কথা এড়াতে বলল। আপনাদের কাছে অনেক ফুল, কত সুন্দর সুন্দর গোলাপ। আমার অনেক ভালো লেগেছে জায়গাটা। আমাকে যদি প্রতিদিন আসতে দিত। তুমি আসতে চাও? তুষি ঘাড় নাড়ল সজোরে। বেশ, আমি ব্যবস্থা করে দেব, তবে উল্টোপাল্টা কিছু করা যাবে না। না না, একদম না, আমি ভালো হয়ে যাচ্ছি। অয়ন চুপ করে গেল, সময় নিয়ে কাটিয়ে তুলল ইতস্তত ভাব। আস্তে ধীরে বলল। তুষি, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। কালকের জন্য আম এক্সট্রিমলি সরি। তখন খুব জরুরি কাজ থাকায় বেরিয়ে যেতে হয়েছিল, ফিরলামও রাত করে, তাই তোমার সাথে দেখা হয়নি। প্লিজ কালকে ব্যাপারটা নিয়ে কিছু মনে করো না, প্লিজ। এত অনুনয়ের পিঠে মাছি তাড়ানোর মতো হাত নাড়ল তুষি। আরে ধুর, ওসব আমি কবে ভুলে গেছি। আপনি, ইউষা, সবাই এবার একটু রিলিজ হন তো আমার জন্যে। তুষি ঠোঁট টিপে মাথা চুলকালো, ইংরেজি বলতে চায় না, তা বেরিয়ে যায় জিভ ফসকে। আবার ভুল, আবার বেজ্জতি। ওর মুখের অবস্থা দেখে মাথা নুয়ে হাসল অয়ন। তারপর হলুদ ফুলে ভর্তি গাছের দিকে এগিয়ে গেল কয়েক পা। একটা রঙিন স্নিগ্ধ ফুল ছিঁড়ে এনে বাড়িয়ে দিল সামনে, বলল। রিলিজ, ও রিল্যাক্স, আ বিউটিফুল ফ্লাওয়ার্স ফর অ্যানাদার বিউটিফুল লেডি। তুষি চোখের পাতায় টুপ করে ফেলল।
অবোধ সরে শুধালো। অয়ন মাথা নাড়ে তাড়া দেয়। ধরো। তুষি দোনামোনা করে হাতটা বাড়ে, ফুল ধরতে ধরতে আচমকা চোখ পড়ল দোতলায়। ইয়াসির শক্ত পিলারের মতো দাঁড়িয়ে আছে সেখানে। ততক্ষণে গরম কফি শরবত হয়ে গেছে, তাতে কি? খুব তাজ্জব, চোখজোড়া তার এখানেই আটকে। ফুল দেওয়া নেওয়ার এই দৃশ্যটা যে অনাকাঙ্ক্ষিত। ইয়াসিরের তাকানোতেই স্পষ্টতা, কিন্তু অজান্তে কেমন ঘাবড়ে গেল তুষি। দক্ষ শিকারীর ওই দৃষ্টির তোড়ে হাত খসে ফুলটা পড়ে গেল নিচে। শ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ল, ফুলটা ঝুঁকে তুলে দিল ফের। এগিয়ে দেওয়ার পরও তুষি ধরছিল না। কসলাতে থাকা হাতটা টান মেরে ধরে মোটোই ফুল গুজিয়ে দেয় অয়ন। কেমন করে বলে, কিছু জিনিস আঁকড়ে ধরতে শেখো তুষি। ইয়াসির সঙ্গে সঙ্গে বারান্দার উন্মুখ গিরিল চেপে ধরল তালুতে। খ্যাক করে ডাকলো, এই চোর এই! একটা খড়খড়ে কণ্ঠের রুড ডাকে তুষির ভেতর ধুম করে শব্দ হলো কিছুর। বয়ডয়ে চোখের পাতা ঝড় নামিয়ে ঢুকিল মেয়েটা। অয়ন পিছু ফিরে চাইল এবার। বারান্দায় দাঁড়ানো ইয়াসিরকে এতক্ষণে দেখেছে সে, কিন্তু চেহারায় সাবলিতা এক ফোঁটাও কমেনি। কারো বিয়ে করা বউকে যে সে ফুল দিচ্ছিল সেসব নিয়ে একটুও বিব্রতকর ছাপ বসেনি মুখে। উল্টো হেসে হাত নাড়ল অয়ন, স্ফুট স্বরে বলল, গুড মর্নিং ভাইয়া। ইয়াসিরের তপ্ত চোখে পরিবর্তন এলো না, উত্তরও দিল না কোনো। সোজা শেপটা নির্দেশ করলো তুষিকেই। ভেতরে এসো। তারপর ঢুকে গেল ঘরে। অয়ন ভুরু বাগিয়ে বলল, এই ভাইয়ার আবার কি হলো? তুষির কণ্ঠে ভয়। স্যার মনে হয় রেগে গেলেন। হতভম্ব চোখে ফিরল অয়ন। স্যার, তুমি ভাইকে স্যার ডাকো। তুষি ওই স্যার আর এই স্যারের পার্থক্য ধরতে পারল না, মাথা নাড়ল ছোট্ট করে। অয়ন চোখ কপালে তুলে বলল, এরপরেও সুস্থ আছো কি করে? ভাইয়ের তো এতদিনে তোমাকে গুলি করে মেরে দেওয়ার কথা। তুষি ছটফট করে বলল, আমি যাই, উনি ডেকেছেন, বেশি দেরি করলে সত্যি সত্যি গুলি করে দেবে। অয়ন কিছু বলতে যাচ্ছিল, পূর্বে বিক্ষিপ্ত পায়ে ছুটল মেয়েটা। গতির তোরে ফুলটাকে ফেলে গেল ফের। অয়নের সব স্ফূর্তি মুছে গেল বোধহয়। ভাইয়ের এখনই ডাকতে হলো। চোখ সরিয়ে আনতে খেয়াল পড়ল পায়ের দিকে। ওর দেওয়া হলদে সতেজ ফুলটা এখন নেতিয়ে পড়ে আছে মাটিতে। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই হাতেই জায়গা পেলি না, তাহলে আমি মনে পাবো কিভাবে? ইয়াসির হনহনে পায়ে নিচে নেমে এসেছে। শরতের মতো ঠান্ডা হওয়া কফির মগটা সেন্টার টেবিলে দুম করে রাখলো। এরই মাঝে বাইরে থেকে হন্তদন্ত গতিতে দৌড়ে এসে হাজির হলো তুষি। ততক্ষণে বাড়ির অর্ধেক মানুষ সজাগ হয়েছে। রেহনুমা, তনিমা খাবার সাজাচ্ছিলেন টেবিলে। ইয়াসিরের আওয়াজে কাজ ফেলে ঘুরে তাকালেন তারা। সে মেঘমন্ত্র গম্ভীর স্বরে বলল, কার অনুমতি নিয়ে বাড়ি গিয়েছিলে? তুষি ঘাবড়ে শেষ। কথা বলতে গিয়ে তুতলে উঠল। আমি তো রেহনুমা নির্বিকার। তুষি গোলে গেলেও তার কিচ্ছু না, কিন্তু তনিমা এগিয়ে এলেন জলদি। বলেন, আমি ওকে যেতে বলেছি। ইয়াসির অবাক হলো। তুমি কেন? কেন মানে? মেয়েটা সারা দিন ঘরে বন্দি হয়ে থাকে, একটু বাইরে আলো বাতাসও তো দরকার আছে নাকি? স্কুলে ভর্তি করালি, ক্লাস করতে যায় না। সামান্য বাগানে গেলে কি হয়? সব সময় এরকম চার দেওয়ালে বন্দি হয়ে থাকলে তো মাথা খারাপ হয়ে যাবে। ইয়াসির শক্ত কণ্ঠে বলল, এই চোরের মাথা এমনিতেই খারাপ, নতুন করে খারাপ হওয়ার কিছু নেই। বাইরে যেতে যে বলেছো, যদি পালিয়ে যেত। ওমা, পালাবে কেন? কেন পালাবে না? একে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। শেষটুকু তুষির দিকে চেয়ে কেমন খটমট করে বলল ইয়াসির। বেচারি মেয়েটা ঠোঁট উল্টে ফেল অমনি। অথচ তনিমা মিটিমিটি হেসে বলেন, কিন্তু আমার তো মনে হয় তুই ওকে সবচেয়ে বেশি বিশ্বাস করিস। চোখ ছোট করেই চাইল ইয়াসির। মানে? তনিমা বললেন, মানেটা আমাদের থেকে তুই ভালো জানিস। সারা দিন মেয়েটাকে চোর চোর বলেও ঠিকই তো যখন ওর ওপর চুরির আরোপ পড়ল তখন সবার সাথে কেমন হম্বিতম্বি করলি। বিশ্বাস না থাকলে এটা হয়। ইয়াসিরের কণ্ঠ একরোখা। সেটা আলাদা ব্যাপার ছিল। এটাও আলাদা ব্যাপার। একটু বাগানে যাওয়া নিয়ে এত রাগের কি আছে? আরও যদি পালাতোই তাহলে এখনও এখানে দাঁড়িয়ে আছে কি করে শুনি? তুষির চোখ দুটো বিশ্রামহীন ঘুরছিল। মা ছেলের বাঘ বিতনটাই কলের পুতুল সে। হতবাক চোখে একবার ইয়াসিরকে দেখছে।
পরের বার তনিমাকে ইয়াসির আশ্চর্য চোখে বলল। আজব তো, তুমি ওর হয়ে এভাবে ঝগড়া করছো কেন? তনিমা নিজেকে দমালেন, চোখ মুখ ঠিক করে বললেন। তাহলে ওকে কিছু বলবি না, খবরদার কিন্তু। তুষি এতক্ষণে কথা বলার সুযোগ পেল, মিনসে মুখে বলল। আপনি না চাইলে আমি আর যাব না। চট করে তাকালো ইয়াসির, ভুরু বেঁকে চলে এলো গুছিয়ে। আমি না চাইলে মানে? তনিমা গদগদ হয়ে বলেন। কত লক্ষ্মী মেয়ে, কি সুন্দর স্বামী, সব কথা শুনি। আহা, কত ভালো বউ। ইয়াসির নির্বোধ বনে গেল। স্বামী বউ, এখানে এইসব কথা আসছে কেন? আমি আনছি তাই। ও বিরক্ত হয়ে বলল। মা, তোমার মাথা ঠিক নেই। যাও, যেটা করছিলে তাই করো। তা করছি, কিন্তু ওকে ধমকাবি না, বলে দিলাম। তনিমা গেলেন। আজ যেন তুষির ওপর তার দরদ কয়েক পারদ বেশি দেখা গেল। ইয়াসির বুঝল না এই আচমকা মায়ের রূপ বদলানোর কারণ কি। তুষি হাতের আঙ্গুল কসলাচ্ছে, চোরা চোখের নজর ইয়াসিরের শক্ত চিবুক পানি। ইয়াসির তাকাতেই মাথা নামিয়ে নিল, কানে এলো রুক্ষ ভাষার শব্দ। মা যেতে বলেছে শুনে কিছু বললাম না, তবে এইভাবে যখন তখন বাইরে বের হবে না। আর তোমার পড়া নেই? সকালে উঠে পড়তে বসতে পারো না? নাকি স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে পড়ার ইচ্ছে গায়েব হয়ে গেল? ইয়াসির বকছিল, সে বকাঝকায় একটু মিষ্টতা নেই, অথচ একবার তাকিয়ে মনের খেয়ে হারিয়ে ফেলল তুষি। ফের একচোট মন্ত্রমুগ্ধতায় ভরে এলো অন্তপুর। চোখজোড়া থেমে গেল, ঝলকে যাওয়া দৃষ্টিতে একদানে চেয়ে রইল মেয়েটা। ওর কানে ইয়াসিরের কোনো কথা যাচ্ছে না, পৃথিবী যেন সব তুচ্ছ। ইয়াসিরের চোখের ভাঁজ, প্রতিটা শব্দ সব যেন কবিতার স্বচ্ছ কোনো নীর, যার মোহে তুষির অন্তপটে কোথাও একটা গুনগুন করে বাজছে। সে আমার সাথে চলে, কখনো কথা বলে, কখনো অনুভবে মিশে আছে মনে হয়। ভাবে মন আবোল তাবোল, লাগে রে পাগল পাগল। কবে যে করব আমি ভালোবেসে তাকে জয়, সে যেন আমায় ডাকে, দেখি না কোথাও তাকে। ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। ইয়াসির হঠাৎ তাকালো, তুষির হাঁ করে থাকা দেখে ভাঁজ বসলো কপালে। নিচের ঠোঁটটা কামড়ে কিছুক্ষণ চেয়ে রইল নিজেও। সেই চাহনিতে তুষি থতমত খাই। এলোমেলো ওই চিত্র হতে বাঁচার সুতোই পাশ কাটাতে নেয় তস্ত্র বেগে। তুরন্ত হাতটা টেনে ধরল ইয়াসির। তুষি থমকে দাঁড়ালো, স্তব্ধ হলো। বিস্ময় হতে নেয় হাতের পানে চাইল ফিরে, অমনি কবজি ধরে এক টান মারল ইয়াসির। তীরের গায়ে আশ্রে পড়া ঢেউয়ের মতো এক ঝটকায় ওর শক্ত বুকে এসে পড়ল তুষি। খোলা চুলের একাংশ এসে হামলা ছুটল কপালে। বড় যত্নে নিখুঁত মনোযোগে সেই চুল সরিয়ে কানে গুজে দিল ইয়াসির। নিঃশ্বাসের এই অন্তরঙ্গতাই তুষির প্রাণ ওষ্ঠাগত। প্রথম ইয়াসিরের এতটা সান্নিধ্য, এতটা কাছাকাছি আসে, বুকের টিম টিম শব্দটা যে স্পষ্ট শুনতে পাচ্ছে। ইয়াসিরের নিটল ঠোঁটের নিশানা, তুষির মসৃণ কপাল, যেন এক গভীর ছোঁয়ায় অপেক্ষায় ওরা। অনুভূতির গাঢ় এক স্পন্দনে মেয়েটার পায়ের পাতা শিরশির করে উঠল। তপ্ত অধরের স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষায় ঢোক গিলে চোখ খিচে বুঝে নেয় সে। কেউ থমকে ওঠে তখনই। এই চোর, কথা কানে যাচ্ছে? তুষির বুক স্যাত করে উঠল, চোখ মেলল ধরফড়িয়ে। তরাক চাউনি জোড়া অমনি বিধ্বস্ত হলো। সে কোথায় আর ইয়াসির কোথায়? কিসের সেই কাছাকাছি? বিটকেলটা তো ওর থেকে এক হাত দূরে দাঁড়িয়ে। তাহলে এসব কল্পনা? তুষি লজ্জায় মাটিতে মিশে গেল। যে মানুষটা ওর দিকে ভালো করে তাকায়ও না, ও কিনা তাকে নিয়ে চুমোচামাটি অবধি ভেবে ফেলেছে। কুণ্ঠার তোরে মেয়েটা আর দাঁড়িয়ে থাকতে পারে না। পালানোর অজুহাতে ঝড়ের বেগে ছুট লাগাই অমনি। এই হঠাৎ কাণ্ডে আরেক দফা তবদা খেল ইয়াসির। দাপুটে ভুরু জোড়াই খেলে গেল বোকা বোকা চিহ্ন। বড় তাজ্জব হয়ে ডাকল, এই মেয়ে আজকাল এমন করছে কেন? ইউষা ছাদে উঠেছিল গাছে পানি দিতে। এটা তার দৈনিক রুটিন। হঠাৎ কান্নিস ছাপিয়ে নিচের বাগানে চোখ পড়তে দেখল অয়ন পড়ছে। অমনি সব ফেলে এক ছুটে নেমে এলো মেয়েটা। উড়ন্ত পাখির মতো ডানা মেলে দৌড়ে এসে থামল ওর পাশে। হাত তুলে ডাকলো, অয়ন ভাই। বইয়ে মগ্ন অয়ন চোখ তুলে চাইল, বুড়ো উঁচিয়ে বলল, তুই এত সকালে? কি ব্যাপার? তোমাকে দেখে এলাম। আমাকে? ইউষা বোকা বোকা হাসলো। না মানে ভাবলাম তুমি একা আছো, বসে বসে কি করবে।
বস। অয়ন চোখের ইশারায় পাশের চেয়ার দেখালো। বসলো মেয়েটা। তার শরীরের কোথাও এক প্রস্থ জড়তা, গাল জোড়ায় লজ্জা কয়েক শতক। দৃষ্টির কোণে নরম আহ্লাদ মেখে অয়নকে দেখল কয়েকবার। এই একটা মানুষ যার কারণে পুরো বিশ্বকে ইউষা উলটপালট করে দিতে পারে, যার চোখে লুকানো তার বিশ্বাস, তার ভালোবাসা, তার ভবিষ্যতের সমস্ত চাও পাওয়া। অয়ন প্রশ্ন ছিল তখনই। তোর ফিউচার নিয়ে কি প্ল্যান? বড় হয়ে কি হবে? ইউষা বিরক্ত হলো, যসূচক শব্দ করে ভাবল। এসব কি প্রশ্ন? কোথায় জিজ্ঞাসা করবে তোমার কেমন ছেলে পছন্দ, আরও ইনিয়ে বিনিয়ে বলবে আপনার মতো। তা না, ধ্যাত। কণ্ঠে অসন্তোষ নিয়ে বলল। জানি না, কিছু একটা হতে পারলেই হবে। অয়ন হতাশ চোখে চাইল। তোর লজ্জা করবে না আয়েশা? আমি আর ভাইয়া এত ভালো রেজাল্ট করলাম, আর তুই যদি... ইউষা পুরোটা শুনল না, ব্যগ্র চিত্রে প্রশ্ন করলো মাঝপথে। তোমার সব বন্ধুদের কি বিয়ে হয়ে গেছে অয়ন ভাই? অয়ন তবদা খেয়ে বলল। আমি তোকে কি বললাম আর তুই কি বলছিস? ইউষা অপ্রস্তুত হাসলো। না, আসলে আমি ভাবছিলাম যে তুমি কবে বিয়ে করবে। আমার বিয়ে দিয়ে তোর কি কাজ? ও মনে মনে বলল। আমারই তো সব কাজ। তুমি বিয়ে না করলে আমি কিভাবে বউ সাজবো? ফের শুধালো। আচ্ছা অয়ন ভাই, তোমার কাউকে ভালো লাগে না? এক একটা প্রশ্নে বিস্ময়ের তোড়ে হোঁচট খাচ্ছে অয়ন। ইউষার মুখে এমন কথাবার্তা ও এর আগে শোনেনি। বইটা বন্ধ করে পুরোপুরি ঘুরে বসলো এবার। সন্ধিয়ান কণ্ঠে বলল। তোর হয়েছেটা কি ইউষা? তুই কি কারোর সাথে প্রেম করছিস? মেয়েটার সব উত্তেজনা ফুস করে উড়ে গেল অমনি। ও এতক্ষণ কি বলছিল? অয়ন ভাই কি বুঝলেন? সে কড়া কণ্ঠে বলল। ইউষা, এটা কিন্তু প্রেমের বয়স নয়। এগুলোর জন্য সামনে অনেক সময় আছে। এখন পড়াশোনার সময়, পড়াশোনা কর। ইউষা ঠোঁট ফুলিয়ে বলল। প্রেমে পড়লে বুঝি পড়াশোনা হয় না? অয়নের কণ্ঠে সতর্কতা। এর মানে আমি ঠিক ধরেছি, তাই তো? চাচু জানে এসব? ইউষার চোখ বেরিয়ে আসার পথে উদ্বেগ নিয়ে বলল। এ বাবা, না না, আমি আবার কার সাথে প্রেম করব? আমি তো ভালো মেয়ে। অয়নের কণ্ঠ সন্দেহী। কত ভাগ সত্যি সবেগে মাথা ঝাঁকায় সে। 119 ভাগ। আর বাকি এক ভাগ? ইউষা বিড়বিড় করল। ওটা তো তোমার কাছে। আচ্ছা, সবসময় পড়তে তোমার বিরক্ত লাগে না অয়ন ভাই? না। তাহলে এমন একা একা চুপচাপ থাকো যে, এতেও বিরক্ত লাগে না? আমি চুপচাপ থাকি তোকে কথা বলার জন্য, তুই আছিস না, ব্যালেন্স তো হচ্ছে। ইউষা কি বুঝে নিল কে জানে, নিজের মতো হিসেব সাজিয়ে বুকের ভেতরটায় আলোড়ন তুলে ফেল। ঘাড় নেড়ে ভাবল। তাই তো, দুজনেই কথা বললে শুনবে কে? অয়ন নিজেই বলল। তাছাড়া মানুষের সাথে বেশি কথা ঝামেলা, কথা বাড়াতে গেলেও ঝামেলা। আসলে মানুষ মানেই আস্ত এক ঝামেলা। আমি কি ঝামেলা? অয়ন ভুরু বাঁকায়। ইউষার কণ্ঠ নেমে এলো। চঞ্চল চিত্তে ভাটা পড়ল খানিক। সাগ্রহে শুধালো। তোমার কাছে আমি কেমন অয়ন ভাই? অয়ন হাসে, জবাব দেয় বিলম্বহীন। কেমন? তুই যেমন তেমন। ইউষার আশায় জল পড়ল, মুখ ভার করে বলল। এটা একটা উত্তর হলো? তোর পরীক্ষা কবে? ও ফের বিরক্ত হয়। আবার পড়াশোনা? এইসব ছাড়া কোনো কথা জানো না নাকি? তুমি তো পড়ছো, আমি না পড়লে কিছু হবে না। মুখে জানালো। 2 মাস পর। অয়নের কথাই বিজ্ঞ ভাব বলল। কোনো চ্যাপ্টার নিয়ে সমস্যা হলে আমাকে জানাবে। একা একা ঘুম মেরে বসে থাকবে না, আমি সব সময় তোর সাথে আছি। তারপর মেয়েটার মাথায় হাত রেখে এক টুকরো আলোর মতো হাসল অয়ন। ভোরের মনোহর সৌন্দর্যে সেই হাসি আরও একবার ইউষার প্রাণ কেড়ে নেয়। পরপরই বক্ষভাগের অতলটা ঝুপ করে তলিয়ে যায় বিষাদে। অয়ন ভাই কি চাই কি না চাই ও জানে না। ভালোবাসলে এমন দূরে থাকি কেন, বা ভালো না বাসলে সরাসরি বলে না কেন? কেন এই ধরার মাঝেও আকাশ সমান অধরা ভাব? সৌজন্যতায় ইউষা হাসল, তবে টেনে টুনে বিমর্ষ চেয়ে ভাবল। এই থাকাকে থাকা বলে না অয়ন ভাইয়া। থাকলে এমনভাবে থাকো যেভাবে মানুষের শরীরে প্রাণ মিশে থাকে,
যাকে মৃত্যু ছাড়া কখনো আলাদা করা যাবে না। বিকেলে পরপরই থানা থেকে ইয়াসিরের কাছে জরুরি ফোন এসেছে। সেন্ট্রাল জেল থেকে পালিয়েছে রুহান। খবরটা শুনেই খুব তাড়াহুড়ো করে বাড়ি ছাড়ল সে। এখন রাতের প্রায় মধ্যভাগ, ফেরার নাম নেই, অথচ ঘড়িতে টিকটিক করছে 12টার কাঁটা। বাড়িতে শুধু বলেছিল ফিরতে দেরি হবে। এমনটা অবশ্য ওর আগেও হয়েছে। রাত করে ফেরা তনিমার কাছে নতুন ঘটনা নয়, তবে ব্যাপারটা নিয়ে আলাদা করে কেউ ভাবলো না। খেয়ে দিয়ে যে যার মতো ঘরে চলে গেল। শুধু একই রকম বসে রইলেন তনিমা, সাথে আরও একটা মানুষ, আরও দুটো চোখ, যার একটু পরপরই আকুল হয়ে উকিঝুঁকি দিচ্ছে। দেখছে ইয়াসির এলো কিনা। তনিমা ঘুমে ঢুলছিলেন। তুষি খেয়াল পড়তে তড়িঘড়ি করে এসে দাঁড়ালো সেখানে। পায়ের শব্দ পেয়ে তড়িৎ চোখ মেলেন রমণী। ভেবেছিলেন ইয়াসির। তুষিকে দেখে সে সজাগ দৃষ্টি নিবল। বললেন, ও তুমি ঘুমাওনি এখনো? আপনি ঘুমোবেন না? না, স্বার্থ আসুক, না হলে আবার না খেয়ে ঘুমিয়ে যাবে। তুষি মাথা চুলকালো, যেন কথা সাজানোর প্রস্তুতি। তনিমা নিজেই বলেন, কিছু বলবে? হুম, না মানে আমি যদি থাকি আমি ওনাকে ভাত বেড়ে দেব। তুমি পারবে? তুষি প্রফুল্ল স্বরে জানালো। হ্যাঁ, রান্না ছাড়া আমি সব পারি। ভদ্রমহিলা হাসলেন। যার ইচ্ছে না থাকলেও মাথা নাড়লেন তাও। এই সুযোগে ছেলে মেয়ে দুটো যদি একটু কাছাকাছি আসে। আচ্ছা, যাচ্ছি তাহলে। ঠোঁটে হাসি পিষে উঠে গেলেন তিনি। তুরন্ত তার জায়গায় তুষি পা তুলে আসন করে বসল। ওর ঠিক সামনে কিছুটা দূরে একটা বিশালাকার শোকেস রাখা আছে। কাচের মধ্যে দিয়ে নিজেকে আবছা রূপে দেখতে পাচ্ছে তুষি। এই যে ও ইয়াসিরের অপেক্ষায় বসে আছে। একদম চেহারায় বউ বউ ভাব এসেছে না? না না, বউরা তো ঘুমটা দেয়, সাথে সাথে গায়ের ওড়না চটপট মাথায় তুলে ঘুমটা পড়ল তুষি। লাজুক হেসে বিড়বিড় করল, আপনি এসেছেন? আপনার জন্যই বসেছিলাম। তারপর ঘাড় ঝাঁকালো। না না, এভাবে বলে মেরে লাগবে। ইউনিক কিছু বলতে হবে ওকে। ফের কথা সাজালো। বিটকেল আপনি। না না, কিসের বিটকেল? এটা বলে বেটা ওর গলা টিপে দেবে। তুষি হাল ছেড়ে দেয়। না, এসব মেয়েলিপনা তুষির দ্বারা হবে না। প্রেমে পড়ে ও বলদ হয়ে যাচ্ছে। মেয়েটার আনচান করার মাঝেই দরজা লক ঘোরানোর শব্দ হলো। অমনি তটস্থ চিত্রে উঠে দাঁড়ালো তুষি। মনের মাঝে দুরু দুরু ভয়, সাথে একটু আধটু লজ্জা। তখন সকালের ওই কল্পনা আর ওই কাণ্ডের পর তুষি আর ইয়াসিরের সামনে আসেনি, কিন্তু এখন বসে আছে ওর জন্য। সব মিলে বিটকেলটা না ধমকালেই হয়। তুষি একবার ঘরের দিকে ছুটতে নেও, আবার গাঢ় হয়ে দাঁড়ালো। কি করবে না করবে, কেমন হজবরল অবস্থা। ইয়াসির ঢুকলো এরই মাঝে। দরজা লাগিয়ে ফিরতেই ডিমবাতির আলোতে ওকে দেখে আটকে উঠল তুষি। ঠোঁট কেটে রক্ত পড়ছে, চুলে গেছে কপালের পাশটাও। বাম হাতের কবজিতে রুমাল পেঁচানো, অথচ সাদা কাপড়টার রক্তে ভিজে দিব্যি লাল হয়ে বসেছে। তুষির মাথায় আকাশ ভেঙে পড়ল। ইয়াসির ওকে দেখছে, কিন্তু খুব আরামসে এগিয়ে গেল তাও। চুপচাপ পাশ কাটাতে নিলেই হতবাক তুষির হুঁশ ফিরল। এতক্ষণে আর্তনাদ করে বলল, এ কি আপনার? তুরন্ত পিছু ফিরে নিজের ঠোঁটে আঙ্গুল চাপল ইয়াসির। তুষি মিয়ে যায়। ইয়াসির সতর্ক চোখে উপরে ঘরটা দেখলো একবার, জিজ্ঞেস করলো ধীরে, মা কোথায়? ঘুমোচ্ছেন? ইয়াসির স্বস্তি পেল। ঠোঁট কামড়ে মাথা নেড়ে রওনা করলো আবার। তুষি স্তম্ভের ন্যায় কিছুক্ষণ চেয়ে রইল। মাথায় তার শত শত প্রশ্ন। ইয়াসির কি অ্যাক্সিডেন্ট করেছে, নাকি কেউ আবার? ইয়াসির ঘরে এসে আলো জ্বালালো। সোজা আয়নার সামনে গিয়ে ইউনিফর্ম বুক থেকে সরালো একটু। এখানেও ছিলে গেছে। হুট করে সামনে একটা রিক্সা এসে পড়ে। বাইকের টাল সামলাতে পারেনি, ভাগ্যিস মাঝে এগিয়ে নেই, না হলে চিন্তায় পুরো বাড়ি মাথায় তুলে ফেলতেন। ইয়াসির ফার্স্ট এইডের বক্স বের করলো। স্যাফলনে মাখা তুলো নিয়ে বুকের ক্ষততে চেপে চেপে লাগালো। তারপর ইউনিফর্মটা আরেকটু কাঁধ থেকে নামালো নিচে। পিঠের কোথাও খুব চলছে, কিন্তু ওই কাটা অংশে হাত যাচ্ছে না। বোতাম খুলতে নিল। আচমকা একটা নরম হাত এসে লাগলো পিঠে। ভেজা তুলোটা আঙ্গুল থেকে টানতেই চমকে পিছু ফিরল ইয়াসি। তুষিকে দেখে এক ঝটকায় সরে গেল তুমি আবার এসেছো? আমায় দিন, আমি লাগিয়ে দিচ্ছি। দূরে। ইয়াসি ইউনিফর্মের বোতাম লাগাতে লাগাতে বলল, আমি বলেছি তোমাকে
যাও যাও চুপচাপ। তুষির মেজাজ চটে গেল, উড়ে পালালো সব ভয়ে। রোবটের ন্যায় বলল। যাব না। ইয়াসির হতচকিত। কি? যতক্ষণ না ঔষধ লাগাতে দেবেন আমি কোথাও যাব না। ইয়াসিরের চিকন চোখ প্রকট হলো, সেই দৃষ্টিতে হতবুদ্ধির ছাপ। সকলেই ওর ভয়ে নেতিয়ে থাকা তুষির সাথে এই মেয়ের বড্ড অমিল। কণ্ঠে গম্ভীর করে বলল। মাথা তার ঠিক আছে? তুষির জবাব এলো সাথে সাথে। না, সব ছিঁড়ে ভর্তা হয়ে গেছে, খাবেন আপনি? আরেক চোট ভেবা জায়গায় বাকরুদ্ধ ছেলেটা। তুষি কখনো এভাবে কথা বলেনি। মেয়েটা শক্ত মুখে বলল। আমাকে ঔষধ লাগাতে দিন, চুপচাপ চলে যাব।